করেছিলাম সেটা হচ্ছে এটা মনে আছে, একটা এরকম আয়না আছে, এখানে অ্যারোটার একটা দিক ছোট আর একটা দিক বড়, তাহলে এটার যে ইমেজটা হবে সেটা এরকম হবে, এটা এদিকটা বড় এদিকটা ছোট। এটা রে ডায়াগ্রাম এঁকে দেখাতে বলেছিলাম, মনে আছে? দাদা আগের দিনের ক্লাসটা না ভালো মতো করতে পারিনি, আমি নেটের প্রবলেম ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রেকর্ডিং তো আছে, রেকর্ডিংটা দেখে নিও, অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করো। আচ্ছা হ্যাঁ, দাদা। আগের দিন আমরা সমতল দর্পণ নিয়ে বলেছিলাম, আমি একবার ইয়ে করে দিচ্ছি ছোট করে। সমতল দর্পণ বা প্লেন মিরারে কি 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 হয় ইমেজ, তোমরা তো প্লেন মিরার জানো, মানে বাড়িতে যে আয়নার সামনে আয়না ব্যবহার করা হয় সেটা এমনি সমতল দর্পণই হয় সাধারণ ক্ষেত্রে। আহ, সেটার কি কি, সেম সাইজ অ্যাজ অবজেক্ট, মানে এটার যতটা দৈর্ঘ্য এটারও ততটাই দৈর্ঘ্য, অবজেক্ট ইমেজ দুটোই। আচ্ছা বলো তো এর মধ্যে কোনটা অবজেক্ট কোনটা ইমেজ, মানে আয়নাটাকে দেখে তুমি নির্ধারণ করো এটা আর এটা এই দুটোর মধ্যে কোনটা অবজেক্ট কোনটা ইমেজ, বলো তো, বাঁদিকেরটা আর ডান দিকেরটা বলো। বলবো? হ্যাঁ বলো। বাঁ দিকেরটা অবজেক্ট, ডান দিকেরটা ইমেজ। ঠিক, কি করে বললে? বাঁ দিকে বস্তু থাকে আর ডান দিকে বস্তুর প্রতিবিম্ব গঠিত আয়নার। সেটা একটা কনভেনশন, মানে সেটা আমরা মানি থাকার সময়, সাধারণত সুবিধার জন্য সব জায়গায় ইউনিভার্সালি মানা হয়, কিন্তু আমি আবার রাখছি কনভেনশনটাকে ভেঙে। এবারে বলো তো কোনটা অবজেক্ট কোনটা ইমেজ। দাদা বাঁ দিকেরটা হচ্ছে ইমেজ হবে। হ্যাঁ ঠিক, কেন বলো তো? কারণ দাদা কারণ রোখা রোখা ওখানে দাগগুলো যেহেতু এদিকে আয়নাটা আছে আছে, আয়নার। আয়নাটার মধ্যে প্রলেপটা তো বাঁদিকে দেওয়া আছে। হুম। হ্যাঁ, প্রলেপটা বাদিকে, হ্যাঁ ঠিক আছে, প্রলেপটা আয়নার পিছনে থাকে, তার জন্য যেদিকে প্রলেপ সেদিকে ইমেজটা হবে, প্রতিবিম্ব। মানে সেদিকটা হচ্ছে আয়নার পিছনের দিকটা, ঠিক আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সেম সাইজ, মানে এই দুটো দৈর্ঘ্য প্রস্থ ইত্যাদি সমস্ত ডাইমেনশন সব একরকম। সেম ডিস্টেন্স, সেম ডিস্টেন্স ফ্রম দ্য মিরর, আমি পুরোটা লিখছি না, মানে এটার আয়নার থেকে অবজেক্টের যতটা দূরত্ব ইমেজেরও আয়নার থেকে ঠিক ততটাই দূরত্ব, এটা দ্বিতীয়। তারপরে হচ্ছে ইরেক্ট, ইরেক্ট উইথ রেসপেক্ট টু অবজেক্ট, মানে অবজেক্টটা যদি সোজা হয় ইমেজটাও একই দিকে হবে, মানে ইনভার্টেড কিরকম হতে পারে বলছি, অবজেক্ট যদি এরকম আর ইমেজ যদি এরকম হতো তাহলে এটাকে বলতাম ইনভার্টেড, কিন্তু অবজেক্ট সোজা থাকলে ইমেজটাও সোজা থাকবে অবজেক্টের সাপেক্ষে, তার মানে এটাকে ইরেক্ট। তারপরে কি ভার্চুয়াল, ভার্চুয়াল মানে হচ্ছে তুমি এটাকে সত্যিকারের যে রশ্মিগুলো রশ্মিগুলো সত্যি সত্যি মিলিত হয়ে ইমেজটা তৈরি হচ্ছে না, ইমেজটা এমন ভাবে তৈরি হচ্ছে যেন মনে হচ্ছে ইমেজের থেকে রশ্মিগুলো আসছে। কিরম, যেমন ধরে নাও বলেছিলাম এই যে এদিকে একটা রশ্মি যাচ্ছে এদিকে একটা রশ্মি যাচ্ছে, এ দুটো যদি এক জায়গায় এরকম মিলিত হবে, মিলিত হওয়ার পর এখানে যে ইমেজটা হবে এটা হবে হচ্ছে রিয়াল। আয়নার ক্ষেত্রে কি হবে, এখানে একটা রশ্মি যাচ্ছে, এই একটা পয়েন্টই ধরো, এখান থেকে আরেকটা রশ্মি যাচ্ছে, এই রশ্মিটা এরকম হলো, রিফ্লেক্ট করলো, এটাও এরকম রিফ্লেক্ট করলো, এই দুটো এবার একটা জায়গায় মিলিত হওয়ার মতন মনে হবে, সত্যি সত্যি মিলিত হচ্ছে না, কিন্তু এই যে দেখতে পাচ্ছ তো রশ্মিটা কিন্তু এখানে লেগে বেরিয়ে যাচ্ছে, কিন্তু রশ্মিটার তুমি যদি রিফ্লেক্টেড রেটাকে পিছনে টানো তাহলে এ দুটো একটা পয়েন্টে মিলিত হবে বলে মনে হবে, তাহলে তুমি এখান দিয়ে যখন দেখবে, এখানে যখন চোখটা রাখবে তোমার দেখে মনে হবে যে এই যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে এখান থেকে যেন রশ্মিগুলো সব অরিজিনেট করছে, তখন সেটাকে বলে ভার্চুয়াল ইমেজ। তাহলে এখানেও সেটাই হয়, ভার্চুয়াল। আর আরেকটা জিনিস বলেছিলাম,
এটা ইরেক্টার ভার্চুয়াল দুটো বললাম। আরেকটা জিনিস যেটা বলেছিলাম যে ইরেক্ট আর ভার্চুয়াল দুটো সবসময় একসাথে হয়। মানে তুমি যখনই দেখবে যে যে কোনো এই যে পরে আমরা গোলক আয়নাতেও যাব, কার্ভ মিরর, কনভেক্স মিরর, কনকেভ মিরর, ওগুলোতে ওখানে দেখবে অনেক সময় এরকম রিয়াল ইমেজ তৈরি হয়। তখন তুমি দেখবে যে ইমেজটা উল্টে যায়, মানে রিয়াল হলে ইমেজটা ইনভার্টেড হয়, আর ভার্চুয়াল হলে ইরেক্ট হয়। এটা হচ্ছে মানে মনে রাখার জিনিস। মানে এখান থেকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে কখনো কখনো। এটা হচ্ছে মুদ্রা যেটা বলেছিলাম। এরপরে হচ্ছে কি রে ডায়াগ্রাম কি করে আঁকতে হয়। রে ডায়াগ্রামে সবার প্রথমে যেটা জরুরি সেটা হচ্ছে যে কোনো রশ্মিতে অ্যারো দেওয়া খুব জরুরি। এই যে এখান থেকে রশ্মিটা যাচ্ছে কোন দিকে অ্যারোটা দেওয়া খুব জরুরি। আরেকটা হচ্ছে এই যে সলিড লাইন আর ডটেড লাইন। মানে সলিড লাইন যে হচ্ছে যেখানে আসল আলোটা সত্যি সত্যি যাচ্ছে, এই দিকটা হচ্ছে সত্যি সত্যি তোমার রিয়াল মানে সাইড। তুমি এখানে সমস্ত বস্তুটা রাখছো, এখানে চোখটা দিচ্ছ, সবকিছু এই দিকে হচ্ছে। কিন্তু আয়নার পিছন দিকে যেটা, সেখানে তো তুমি এগুলো দেখতে পাবে না। তুমি এখান থেকে দাঁড়িয়ে তুমি আয়নার পিছনে ওটা দেখে তোমার মনে হবে যে পিছনে হচ্ছে কিছু। কিন্তু তুমি যদি আয়নার পিছন দিকে যাও, মানে ধরে নাও আয়নাটা এরকম আছে, তো তুমি এখান থেকে হেঁটে এইদিকে চলে গেলে, তাহলে তুমি কিন্তু এই সব কিছু দেখতে পাবে না। মানে সত্যি সত্যি পিছনে কিছু হচ্ছে না। বুঝতে পারলে কথাটা? তার মানে রশ্মিগুলো সত্যি সত্যি পিছনে যাচ্ছে না। তখন তুমি এই এই যে রশ্মিগুলো কনস্ট্রাক্ট করলে সেগুলোকে ডট ডট দিয়ে দিতে হবে। তার মানে কি, যে সত্যি সত্যি রশ্মিগুলো যাচ্ছে না সেটা বোঝানোর জন্য। ইমেজও সেরকম, মানে এখানে এখানে ইমেজটা এমনি বোঝানোর জন্য করেছি। পরীক্ষাতে যখন তুমি এমনি এরকম ভার্চুয়াল ইমেজ আঁকবে যেটা সত্যি সত্যি রশ্মি মিলিত হওয়ার জন্য হচ্ছে না, তখন তোমাকে ডট ডট দিয়ে দেখাতে হবে। মানে এরকম এরকম জাতীয় আঁকতে হবে ডট ডট দিয়ে। এটা হচ্ছে বোঝানোর জন্য যে ইমেজটা ভার্চুয়াল। ঠিক আছে? তাই এগুলো আগের দিন বলেছিলাম। আজকে আমরা ইয়েতে যাচ্ছি, কি বলে, গোলক, মানে কার্ভ মিরর। এবার কার্ভ মিরর দু রকম হয়, মানে আসলে অনেক রকম হয়। আমরা একরকম কার্ভ মিররই করবো, মানে একরকম সেটার আবার দুভাগ। কার্ভ মিরর এর একটা সাব পার্ট হচ্ছে স্ফেরিক্যাল। এবার স্ফেরিক্যালটা একরকম কার্ভ মিরর কেন বললাম, কারণ আরো অনেক রকম কার্ভ মিরর হতে পারে যেটা হচ্ছে স্ফেরিক্যাল নয়। স্ফেরিক্যাল মানে হচ্ছে গোলক, মানে এটা যদি 3D বলো, একটা বলের মতো। আর স্ফেরিক্যাল না হলে ইয়ে হতে পারে, প্যারাবোলিক হয়, তারপর এলিপ্টিক্যাল হয়, হাইপারবোলিক, অনেক রকম হয়। এগুলো জাস্ট এরকম চলতে থাকবে। ইরেগুলারও অনেক কিছু হতে পারে, যেগুলো মানে সেই ইন্ডিভিজুয়াল ফাংশন দিয়ে, সেগুলো তোমরা পরবর্তীকালে করবে। আপাতত আমরা স্ফেরিক্যাল নিয়ে ডিল করব। স্ফেরিক্যালের দুটো ভাগ, একটা হচ্ছে কনকেভ, একটা হচ্ছে কনভেক্স। উত্তল আর অবতল বলে, কোনটাকে কি বলে আমার ঠিক মনে নেই। কনভেক্সটা খুব সম্ভবত উত্তল। উত্তল উত্তল। হ্যাঁ, কনভেক্সটা উত্তল, কনকেভটা অবতল। এই এই পরীক্ষার স্বার্থে তোমরা বাংলার এগুলো ঠিক করে পড়ে নেবে। আসল এখানে কনসেপ্ট গুলো জেনে রাখো। তোমরা বইতে বইতে বাংলাগুলো ঠিক করে পড়ে নেবে। ঠিক আছে? এবার কনকেভ, কনকেভ মানে হচ্ছে এই যে কেভ কথাটা দেখছো না, কেভ মানে গুহা। গুহা কি ভিতরে ঢুকতে হয়, মানে এভাবে এগুলো মনে রাখার জন্য। মানে ভিতরে ফাঁপা, তার মানে তুমি এরকম একটা থাকবে। মানে তুমি যদি সামনে যদি দাঁড়াও তাহলে তোমার দেখে মনে হবে যে ভিতর দিকে মানে কেভের মতো, ভিতরে গুহার মতো ঢুকে গেছে। আর কনভেক্স মানে সেটা ঠিক উল্টো, বাইরে বেরিয়ে আসে। ঠিক আছে? এবং এটা স্ফেরিক্যাল কেন, কারণ এটাকে যদি তুমি কমপ্লিট করো তাহলে এটা একটা পারফেক্ট স্ফিয়ারের মতন শেপ নেবে। এই প্যারাবোলিক, এলিপ্টিক্যাল এগুলোতে কিরকম হয়, মানে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি।
ধরে নাও এরকম হলো, এর থেকে আর একটু লম্বাটে গোছের কিছু থাক। এটাতে কি হবে, তুমি যদি মানে এটাকে তুমি কিছুতে স্ফিয়ারের মধ্যে আনতে পারবে না, মানে এখান থেকে ইন্ডিভিজুয়াল তুমি কাছাকাছি কিছু যেতে পারবে, কিন্তু কিছুতে তুমি পারফেক্ট কোনো গোলকের মধ্যে পাবে না। এরকম লম্বাটে একটা কিছু পেতে পারো, কিন্তু পারফেক্ট গোলক হবে না। এগুলো সেই টাইপ, ঠিক আছে। যাকে এগুলো আমাদের এই মুহূর্তে মাথা ঘামানোর দরকার নেই। তা যাকে এবার কনকেভ, কনকেভের মধ্যে এবং কয়েকটা জিনিস মাথায় রাখতে হয় যে কোনো স্ফেরিক্যাল মিররের জন্য। একটা এরকম যদি স্ফিয়ার নাও, একটা মধ্যবিন্দু থাকবে কেন্দ্রে, সেন্টার বলে। আর আর কি কি থাকতে পারে, তুমি যদি এখানে একটা রেডিয়াস টানো, সেই রেডিয়াসটাকে তুমি আর দিয়ে ডিনোট করবে। আরটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, সিটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, আর হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। আর তুমি যদি রেডিয়াসের মধ্যবিন্দু একটা নাও, তাহলে সেটা থাকবে হচ্ছে ফোকাল পয়েন্ট। আর এখানে আয়নাটা আছে, আয়নার সাথে তুমি রেডিয়াসের মানে এই প্রিন্সিপাল অ্যাক্সিস বলে এটাকে, এই এই লাইনটা, এটা যে পয়েন্টে মিট করবে সেটা হচ্ছে পোল। মানে আবার বলছি আমি, এখানে আবার ছোট করে ছবি এঁকে যদি বোঝাই, মানে এখানে আয়নাটা দেওয়া আছে তো, আয়নাটাকে তুমি যদি মানে এটা যেই গোলকের অংশ, সেই গোলকের মধ্যবিন্দু বা কেন্দ্রে যে যে বিন্দুটা, সেটাকে তুমি সি লিখবে। এবং সেই সি এর থেকে তুমি যে মানে যেই যেই অবজেক্টের সাপেক্ষে, এটা যে বস্তুটা আছে সেটার সাপেক্ষে, বস্তুটা যদি এখানে থাকে ধরে নাও, বস্তুর একটা বেস লাইন থাকবে, সেই বেস লাইনের সাথে তুমি যদি সেন্টারটাকে কানেক্ট করো, তাহলে তুমি এই যে একটা লাইন পাবে না, এই লাইনটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। এবং প্রিন্সিপাল অ্যাক্সিসটা এমন ভাবে হতে হবে যেন সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করে, নইলে কিন্তু এটা হবে না। কেন বলছি, ধরে নাও বেস লাইন দিয়ে গেল কিন্তু সেন্টার অফ কার্ভেচার দিয়ে গেল না, তাহলে কিরকম হবে, তাহলে লাইনটা এরকম হতে হবে। এটা সেন্টার অফ কার্ভেচার কেন হবে না, মানে এটা প্রিন্সিপাল অ্যাক্সিস কিন্তু এই লাইনটাকে বলা যাবে না, যদিও এটা বস্তুর বেস লাইন দিয়ে যাচ্ছে। কেন বলা যাবে না, কারণ সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাচ্ছে। এগুলো মানে মাথায় রাখার জিনিস। সেন্টার মানে প্রিন্সিপাল অ্যাক্সিস কাকে বলে, কিভাবে আঁকতে হয়, এটা হলো প্রিন্সিপাল অ্যাক্সিস। আমি সব নাম বলে দিচ্ছি। এই লাইনটাকে বলে প্রিন্সিপাল অ্যাক্সিস। সি হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। নাম থেকেই বোঝা যাচ্ছে মানে যে কার্ভেচার যেটা হচ্ছে সেটা সেন্টার। কার্ভেচারটা কিসের জন্য হচ্ছে, গোলকের জন্য, মানে সে গোলকটার সেন্টার। এভাবে মনে রাখতে, মানে নাম থেকে সব বোঝা যায় কোনটা কি জিনিস। এটা হচ্ছে, এটাকে বলে পোল, পি দিয়ে ডিনোট করে। আর পোল আর সেন্টারের মাঝামাঝি থাকে ফোকাল পয়েন্ট বা ফোকাস, দুটোই বলে। ফোকাস লিখ। এবার কয়েকটা বৈশিষ্ট্য আছে এই জিনিসগুলো, মানে তুমি যদি চাও তাহলে এটা গাণিতিকভাবে প্রমাণ করা যায় যে এরকম যদি থাকে, তুমি মানে রিফ্লেকশনের কি কি ল তোমরা পড়েছো, দুখানা তো ল আছে। একটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু আর, মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আরেকটা হচ্ছে যে একই প্লেনে থাকবে, যে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে, নর্মাল অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স, এগুলো সব একটা একই প্লেনে থাকবে। একই প্লেনে তো থাকবে, কারণ আমি আমি 2D তে লিখছি, সেটা একই প্লেনে তুমি মানে বোঝানোই যায়। এই শুধু এই জিনিসটা মাথায় রেখে তুমি এই যে যে বৈশিষ্ট্যগুলো এবার বলবো পরে, সেগুলো সব কটা শুধু এই কনস্ট্রাকশন আর গাণিতিক ভাবে এই জিনিসটা মাথায় রেখে তুমি প্রমাণ করতে পারো। কি কি আমি মুছে আমি জায়গা করে বলছি, এই প্রমাণগুলো তোমরা বাড়িতে ট্রাই করবে। মানে এগুলো পরবর্তীকালে মানে সিলেবাসে এগুলো নেই, এগুলো জিজ্ঞেস করবে না এখনই, কিন্তু তোমরা যদি এগুলো নিয়ে ভাবো তাহলে মানে ভালো লাগবে। এবং যদি সময় থাকে পরে, তাহলে ওই
এই যে যে প্রবলেম, যে জিনিসটা আগের দিন বললাম এই মুর্শিদাবাদের ওই আয়নাটা, সেটা তারপরে এই গাণিতিক প্রমাণগুলো, এগুলো সব সম্পর্কে, এগুলো সব নিয়ে আলোচনা করবো সময়টা। আহ, প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আহ, এই যে সেন্টারে যদি কোনো ইয়ে যায়, এখানে সেন্টার অফ কার্ভেচার আছে। এটা দুটো আয়নার জন্যই, কিন্তু এটা কনকেভ কনভেক্স দুটোর জন্য। এটা কনভেক্স আঁকলাম, এটা হচ্ছে কনভেক্স। প্রিন্সিপাল অ্যাক্সিস আঁকলাম, এখানের মধ্যে সেন্টারটা, সেন্টারের দিকে ডাইরেক্টলি যদি কোনো রশ্মি যায় তাহলে সেটা একই দিকে ফেরত যাবে। বোঝা গেল? আমি এটা কনকেভের জন্য আঁকছি কিরকম হবে। কনকেভের জন্য সেন্টার অফ কার্ভেচারটা বাদিকে হয়। বুঝতেই পারছো কেন? কারণ তুমি এটাকে, গোলকটাকে যখন কমপ্লিট করবে তখন এটা বাদিকেই হবে তো, মধ্যবিন্দুটা। কনভেক্সের জন্য ডান দিকে পড়বে, কনকেভের জন্য বাদিকে পড়বে, এটাই। এটার ক্ষেত্রে কি হবে? একই জিনিস, মানে এখানে সেন্টার অফ কার্ভেচার আছে, সেন্টার অফ কার্ভেচার দিয়ে যে কোনো রশ্মি যদি যায়, গিয়ে আয়নার উপর পড়লো, তাহলে একই দিকে রশ্মিটা ফেরত যাবে। বোঝা গেল? হ্যাঁ হুম। মানে এটার গাণিতিক প্রমাণের সম্পর্কে একটা ছোট্ট ধারণা আমি দিচ্ছি। তোমরা তো নিশ্চয়ই জানো, এটা এমনি সোজা গাণিতিক ভাবে প্রমাণ করা। তোমরা জানো যে এই, এটা তো একটা স্ফিয়ার। স্ফিয়ারটাকে যখন তুমি একটা প্লেনে নেবে, মানে এটা হচ্ছে ফার্স্ট ল অফ রিফ্লেকশন। সেকেন্ড ল অফ রিফ্লেকশন হচ্ছে যে ওই সেম প্লেনে থাকবে। এবার যেহেতু এটা সেম প্লেনে হচ্ছে, তার মানে তুমি এই যে এই পুরো ব্যাপারটা একটা সার্কেলের মধ্যে হচ্ছে, স্ফিয়ার না। এবার সার্কেলে চলে যাচ্ছি, 3D থেকে 2D। স্ফিয়ার হচ্ছে 3D, 3D থেকে আমি 2D তে নিয়ে যাচ্ছি সার্কেল, স্ফিয়ার থেকে সার্কেল। এটা কেন বলতে পারছি? কারণ এটা সেম প্লেনে হচ্ছে। মানে একটা স্লাইস কেটে না বলের থেকে, তাহলে এটা সার্কেল হবে। এবার সার্কেলের মধ্যে সেন্টার থেকে তুমি যদি একটা লাইন যে কোনো দাও, তাহলে ট্যানজেন্টের সাথে এটা 90 ডিগ্রি হয়, এটা জানো তো? হ্যাঁ ওটার জন্যই হচ্ছে। কেন? এই যে দেখো, এটা মানে বেসিক্যালি মিরারটা তো এই জায়গাটায়, মানে কি বলেছিলাম আগের দিন ওই যে ইরেগুলার রিফ্লেকশন বলার সময়, এই যে ইরেগুলার রিফ্লেকশন যখন হয়, এখানে যদি রশ্মি পড়ে, তাহলে এই পয়েন্টে তোমাকে ট্যানজেন্ট আঁকতে হবে। একটা ট্যানজেন্ট আঁকলে ছোট, তাহলে সেই পয়েন্টে ট্যানজেন্ট আঁকার পর তুমি বুঝবে যে এটা আসলে এইখানে হচ্ছে ছোট্ট একটা আরেকটা আয়নার মতো। এটা সাপেক্ষে তোমাকে নর্মাল আঁকতে হবে, এটাকে আই নাম দেবে, তারপর আই ইকুয়াল টু আর বলে এটার সাথে সেম অ্যাঙ্গেলে আর হয়ে এটা বেরিয়ে যাবে। এটা আগের দিন বলেছিলাম ইরেগুলার রিফ্লেকশনের সলিউশন। এখানেও সেরকম হচ্ছে, দেখো এখান দিয়ে রশ্মিটা পড়লো, এখানে তুমি ট্যানজেন্ট যেই আঁকলে, ট্যানজেন্টটা যেহেতু অলরেডি এটার সাথে 90 ডিগ্রি, তার মানে নর্মালটা কি হচ্ছে? নর্মালটা ইনসিডেন্ট রের সাথে একদম সমান। এটা কিরকম হলো? একটা এরকম সমতল দর্পণ আছে, ট্যানজেন্টটাকে সমতল দর্পণের মতন ধরো, মানে সমতল দর্পণের মতনই আসে ট্যানজেন্ট, ট্যানজেন্টের জায়গা, কারণ এইটুকু জায়গাতেই যা হওয়ার হচ্ছে, বাকি জায়গাটা নিয়ে ভাবার কোনো দরকার নেই, শুধু পয়েন্ট যেখানে ইনসিডেন্টটা হচ্ছে শুধু সেই জায়গা একদম 90 ডিগ্রিতে রশ্মিটা পড়লো। তাই হচ্ছে না? হচ্ছে কি না? হ্যাঁ হ্যাঁ। এবার আগের দিন এই প্রবলেমটা নিয়ে বলেছিলাম যে এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত বলো তো, এই ছবিটায়। এই পুরো গোলকটার, ওই যে না না, সার্কেলটার, এইটা 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 ওটা
90 ডিগ্রি। না, 90 ডিগ্রি নয়। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স জিরো। কাকে বলে? হ্যাঁ, 0 ডিগ্রি। কেন বলো? এই যে এখানে যদি রশ্মিটা পড়ে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হচ্ছে মিরারের 90 ডিগ্রিতে যদি তুমি নর্মালটা আঁকো এই পয়েন্টে, সেই নর্মালের সাথে ইনসিডেন্ট অ্যাঙ্গেলের যে ইনসিডেন্টের যে অ্যাঙ্গেল, সেটাকে বলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। মানে এটাকে যদি 0 করো তাহলে কি হবে? আইটাকে যত 0-র দিকে নিয়ে যাবে তত এটা কমতে থাকবে, তাই তো? মানে এটা যদি ধরে নাও 30 ডিগ্রি হয়, এটা হয়তো 10 ডিগ্রি, 0 হবে এটা, তাই তো? হ্যাঁ। কমাতে কমাতে দেখো এটা 0 হয়ে গেল। তখন এটা যদি 0 হয় তাহলে এটা 90 ডিগ্রি হবে। সেটাই হচ্ছে এখানে, আইটাও 0, আরটাও 0। আর 0 হওয়া মানে কি? এটাও একই দিকে ফিরে যাবে। হ্যাঁ। সেটাই হচ্ছে প্রথমটা এভাবে প্রমাণ হলো যে এবার এটা আরেকটা জিনিস, মানে এবার এর থেকেও তুমি প্রশ্ন জিজ্ঞেস করতে পারো যে স্যার, মানে আমরা এখানে ধরলাম, মানে আমরা এখানে এটা তো ধরে নিলাম যে আমরা জানি যে এখানে একটা লাইন টানলে ট্যানজেন্টের সাথে এটা 90 ডিগ্রি হয়। তুমি প্রশ্ন জিজ্ঞেস করতে পারো কেন এটা 90 ডিগ্রি হয়, সেটারও গাণিতিক প্রমাণ আছে, সেটা হচ্ছে আরো বেশি। এই যে কেন প্রশ্নটা সবসময় জিজ্ঞেস করা দরকার, মানে আমি যখন বললাম যে এটা 90 ডিগ্রি হয় ট্যানজেন্টের সাথে, তোমরা জানো বলে বলে দিলে যে হ্যাঁ 90 ডিগ্রি হয়, তার জন্য এটা থেকে এটা খুব সোজা। কিন্তু এটারও একটা গাণিতিক প্রমাণ আছে যে কেন এটা 90 ডিগ্রি হয়। এবার এইগুলো তোমাদের ভাবতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে কি বলবো? হ্যাঁ দা। হুম, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম ধাপ। পরের যে ইয়েটা আছে, প্রপার্টিটা, এটা হলো ফোকাস রিলেটেড। মানে এই একটা কনভেক্স মিরর আছে, এখানে সেন্টার অফ কার্ভেচার, ফোকাস, পোল। ফোকাসের মানে এখানে যদি এবার এই প্রিন্সিপাল অ্যাক্সিসটা আছে, তো প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল যদি কিছু যায়, মানে সমান্তরাল, এটা সমান্তরাল যদি যায় এখানে, তাহলে এটা ফোকাসের, মানে আইদার ফোকাসে গিয়ে মিলবে, না তো ফোকাসে, মানে দেখে মনে হবে ফোকাস থেকে বেরোচ্ছে। মানে কিরকম, এখানে তো রশ্মিটা এখানে যেতে পারবে না, কারণ এটা হচ্ছে এদিকটা ভার্চুয়াল সাইড, এটা আয়নার পিছন দিকে, যার জন্য এখানে রশ্মিটা সত্যি সত্যি যেতে পারবে না। এটা বুঝতে পারছো তো? হ্যাঁ দা। তার জন্য কি হবে, এখানে ডট ডট দিয়ে লাইন জয়েন করবে, তারপরে এক্সটেন্ড করবে। বুঝতে পারলে কি হলো? মানে এখানে যদি এটার প্যারালাল যায়, প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল যদি কোনো রশ্মি গিয়ে পড়ে, তাহলে রিফ্লেকশনের পর সেটা এমন ভাবে বেরোবে যে ওটাকে যদি তুমি পিছনে টানো তাহলে সেটা ফোকাসে গিয়ে মিলবে, কনভেক্সের জন্য। আর যদি তুমি কনকেভের জন্য একই জিনিস করো, কনকেভের জন্য সুবিধাটা কি? কনকেভের সুবিধাটা হচ্ছে এগুলো সব সামনে পড়ে, এগুলো সব বাদিকে পড়ে। এর জন্য কি হয়, রশ্মিটা এরকম ভাবে না গিয়ে সত্যি সত্যি এখান দিয়ে যাবে। মানে প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল তুমি রশ্মি টানলে এটা ফোকাস দিয়ে বেরিয়ে যাবে সত্যি। মানে এরকম ডট ডট লাইন দেওয়ার এখানে প্রয়োজন নেই, মানে দিলে ভুল, এখানে সত্যি সত্যিটা সত্যি সত্যি ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। বুঝতে পারলে? হ্যাঁ। হ্যাঁ দাদা। এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য। এটারও তুমি গাণিতিক প্রমাণ করতে পারবে। মানে একই একই ব্যাপার, এখানে এরকম আছে, এটার থেকে তুমি ট্যানজেন্ট আনবে, এই পয়েন্টে ট্যানজেন্ট কি হচ্ছে, মোটামুটি এটা একটু ডিস্টার্ব করছে, ওর জন্য সোজা লাইন টানা যাচ্ছে না। দেখবে এই যে এখানে যদি ট্যানজেন্ট টানো, তাহলে ট্যানজেন্টের নর্মালটা টানবে, এটা হবে নর্মাল। এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এখানে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। মানে গাণিতিক ভাবে তুমি কনস্ট্রাক্ট করে প্রমাণ করতে পারো
যে আই ইজ ইকুয়াল টু আর হবে, মানে এটার প্যারালাল যদি যায় তাহলে মানে বুঝতেই পারছো এটাও এই দুটো সমান্তরাল, তার মানে এই অ্যাঙ্গেলটা, এক মিনিট, এটা তো সোজা সোজা যায়নি, হ্যাঁ এইটা সোজা লাইন, এই অ্যাঙ্গেলটা হবে আই প্লাস আর, এটা আই প্লাস আর, আর এই অ্যাঙ্গেলটা 90, এখানে ট্যানজেন্ট আঁকার জন্য এটা যেহেতু নর্মাল, তাহলে এই অ্যাঙ্গেলটা 90, এটা যদি 90 হয়, এটা আই হলে এটা 90 মাইনাস আই, এটা 90 মাইনাস আই, এটা 90 মাইনাস আই, আরেকটা হচ্ছে এটাও 90 ডিগ্রি হবে। হ্যালো, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। হ্যাঁ এবার দাদা শোনা যাচ্ছে তো? হ্যাঁ শুনতে পাচ্ছি। যাকে যতটা, কতটা অবধি শুনেছো? এই জায়গাটা শুনতে পাইনি, খালি ওই 90 ডিগ্রি টানলাম ওইটা বুঝতে পারছি এখানকার। আচ্ছা আচ্ছা, যেটা বললাম সেটা হচ্ছে এখানে যেহেতু পরিষ্কার করে আঁকিনি এবং ঠিকঠাক করে কনস্ট্রাক্ট করিনি, খালি হাতে এঁকেছি, ওর জন্য মানে দেখে বোঝা যাচ্ছে না ঠিক। মানে ঠিক করে তুমি যদি আহ, ভালোভাবে আঁকো খাতায়, তাহলে এগুলো সোজা এমনি প্রুফ করো। যে এখান থেকে একটা ইয়ে ট্রায়াঙ্গেলের সিমিলারিটি লাগবে খুব সম্ভবত, আমার মনে নেই, আমি আবার দেখবো। আমি এই এগুলো সব শেষ করার পর সবকটার আমি গাণিতিক প্রমাণ আমি করানোর চেষ্টা করব, ঠিক আছে? এগুলো তোমাদের সিলেবাসে নেই, এমনি জেনে রাখা ভালো বলে। আর যে কোনো গাণিতিক প্রমাণ এইগুলোর ক্ষেত্রে পদ্ধতিটা যেটা বলছিলাম, যে যে কোনো মিরার থাক, মানে কনকেভ কনভেক্স সমতল যাই থাকুক, তুমি যেরকম ভাবে রশ্মিটা পড়ুক, ধরে নাও এরকম ভাবে রশ্মিটা পড়লো, যে পয়েন্টে পড়লো সেখানে তুমি ট্যানজেন্ট আঁকবে, ওই মিরারটার ট্যানজেন্ট ওই পয়েন্টে, তারপর সেই ট্যানজেন্টের নর্মালটা টানবে এটা থেকে 90 ডিগ্রি ইয়ে করে, এটা আই, সেম অ্যাঙ্গেল আর করে এরকম করে বের করে নেবে। এটা হচ্ছে সবচেয়ে বেসিক পদ্ধতি আঁকার। এবং তারপরে তোমাকে প্রমাণ করতে হবে যে এই জিনিসটা মাথায় রেখে
প্রত্যেকটা যে বৈশিষ্ট্যগুলো বলছি সেগুলো সবকটার জন্য প্রমাণ করা যায় গাণিতিক যে কেন এটা হচ্ছে। যে প্রথমে যেমন বললাম সেন্টার অফ কার্ভেচার দিয়ে যেটা যাবে সেটা একই দিকে ফিরবে, সেরকম এখানে বললাম যে প্রিন্সিপাল অ্যাক্সিসের সমতল যে সমতল বলছি প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল যে রশ্মি যাবে সেটা ফোকাসের দিয়ে যাবে, মানে আইদার ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, নয়তো এমন ভাবে বেরোবে যে পিছন দিকে টানলে মনে হবে ফোকাস দিয়ে যাচ্ছে। এই সব কটা গাণিতিক ভাবে এরকম একই ভাবে প্রমাণ করা যায়। মানে সব পুরো সিলেবাসটা কভার করার পর আমি এগুলো সব কভার করার চেষ্টা করব, ঠিক আছে? আর এই বৈশিষ্ট্যটা বোঝা গেল তো, দ্বিতীয় নম্বরটা। হ্যাঁ দা। 3 নম্বর যেটা, সেটা 2 নম্বরের খুব ঠিক উল্টোটা। মানে আছে এরকম, এটা পি সি এফ, এটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ফোকাস দিয়ে যদি কোনো রশ্মি যায় বা যাওয়ার মতন মানে ফোকাস দিয়ে যায় বা ফোকাসের দিকে কোনো রশ্মি পয়েন্ট করে দেয়, মানে এখানে তো ফোকাস দিয়ে আসলে যেতে পারবে না কারণ ফোকাসটা হচ্ছে পিছন দিকে, সেখানে সত্যি সত্যি রশ্মি যেতে পারবে, তাহলে রিফ্লেকশন হওয়ার পর সেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সমতল যাবে। বোঝা গেল? মানে এদিকে হয়তো কোনো রশ্মি আসছে, কোনো রশ্মি এরকম ভাবে পড়লো ফোকাসের দিকে, তাহলে এটা রিফ্লেক্ট করার পর প্রিন্সিপাল অ্যাক্সিসের সমতল হয়ে ফিরবে। এটা হচ্ছে তৃতীয়, কনভেক্স। দাদা এটা একটু একবার বলবে? আরেকবার, এটা হচ্ছে আগেরটার ঠিক উল্টোটা। আগে কি ছিল? আগে ছিল রশ্মিটা যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল যায় তাহলে রিফ্লেকশনের পর এটা এমন ভাবে যাবে যেন ফোকাসের সাথে একই দিকে বা ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। মানে আমি কনকেভের জন্য একবার রাখছি, মানে ওইটা, এটা হচ্ছে আগেরটা। বারবার কানেকশন চলে যাচ্ছে, কতটা অবধি শোনা গেল? 2 নম্বরটা বুঝেছিলে তো? হ্যাঁ দা। হ্যাঁ, 2 নম্বর, 3 নম্বর আর 2 নম্বর ঠিক উল্টো। 2 নম্বর যেটা বলছে 3 নম্বরে শুধু ডাইরেকশন রিভার্স করে দিলে সেটাই। 2 নম্বরে বলছে যে সমতল প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল যদি যায়, মানে প্যারালাল যদি যায়, প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল এই যে রশ্মিটা যাচ্ছে, এটা রিফ্লেকশনের পর ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, নয়তো এমন ভাবে যাবে যে ফোকাসের সাথে একদম একই দিকে। রিফ্লেকশনের পর সেটাকে যদি তুমি পিছন দিকে টানো কনভেক্সের ক্ষেত্রে, তাহলে সেটা ফোকাস দিয়ে পাস করবে, এই যে ডটেড লাইনটা। আর 3 নম্বরে হচ্ছে ঠিক উল্টোটা, যে ফোকাসের দিকে যদি পয়েন্ট করে তুমি রশ্মি ছোড়ো তাহলে রিফ্লেকশনের পর সেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল। কনকেভের ক্ষেত্রেও একই জিনিস, ফোকাস দিয়ে যদি কোনো রশ্মি যায় তাহলে রিফ্লেকশনের পর সেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল। বোঝা গেল? হ্যাঁ দা।
আর 4 নম্বর যেটা, 4 নম্বরটা খুব একটা লাগে না। এটা হচ্ছে পোল। পোল এটা হচ্ছে, এটার হচ্ছে সিম্পলি এটা পোলের ব্যাপারটা হচ্ছে যেরকম ভাবে রশ্মিটা আসবে একদম সমতল দর্পণের মতন কাজ করবে। মানে তুমি একদম পোল মানে এই পয়েন্টের উপর যদি রশ্মিটা পড়ে, তাহলে তুমি ইমাজিন করে নেবে যে এখানে সমতল দর্পণ আছে। সমতল দর্পণ যদি এখানে থাকতো তাহলে যেরকম হতো, পোলে যদি রশ্মি পড়ে তাহলে সে ঠিক সেরকম যাবে। কনকেভের জন্য একে দেখাচ্ছি। কনকেভে হচ্ছে সি এফ ই, একই জিনিস। বোঝা গেল? হুম। হ্যাঁ দাদা। পোলে পড়লে তুমি এখানে একটা সমতল দর্পণ যদি চিন্তা করে নাও, তাহলে একদম সেরকম ভাবে যাবে। এটা খুবই সোজা বোঝা, কারণ বুঝতেই পারছো যে এইটা যেহেতু পারপেন্ডিকুলার, মানে পোলটা মানেই তো, পোল পড়া মানেই হচ্ছে এটা একদম পারপেন্ডিকুলারলি পড়লো এটা। মানে প্রিন্সিপাল অ্যাক্সিস আর নর্মাল, এই যে সমতল দর্পণ, যেটা সমতল দর্পণের নর্মাল আর প্রিন্সিপাল অ্যাক্সিস যেহেতু একই লাইনে পড়ে গেল, ওর জন্য এটা সম্ভব হলো, নইলে এটা হতো না। বুঝতে পারলে? এই যে সমতল দর্পণটা, সমতল দর্পণে কি হয়, যে এখানে রশ্মিটা পড়লো, এখানে সমতল দর্পণের একটা নর্মাল থাকে, নর্মালের সাথে যে অ্যাঙ্গেলটা সেটাকে আই বলে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটাকে আর বলে, একই অ্যাঙ্গেল করে বেরিয়ে যায়। এখানে ব্যাপারটা হচ্ছে এই যে নর্মালটা পারপেন্ডিকুলার যেটা টানলে আয়নাটা, সেই নর্মালটা আর প্রিন্সিপাল অ্যাক্সিস একই লাইনের উপর করছে, ওর জন্য এটা হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ দাদা, ঠিক আছে, বুঝেছি। হুম। এইবারে হচ্ছে এবারে আগের বারও যেরকম বলেছিলাম যে প্রত্যেকটা এগুলো করার পর ছবি, ছবি কি কি আসে, যে দুখানা ছবি বেসিক, মানে তুমি যে কোনো আয়নার জন্য একটা হচ্ছে পয়েন্ট আর একটা হচ্ছে অ্যারো, এই দুটো ছবি আসে পরীক্ষায়। এই দুটো ছবি দিয়ে সব বোঝাও যায় মোটামুটি যে, এবং বিভিন্ন পজিশনে সমতলের সুবিধাটা কি ছিল, ওটা এক যে কোনো পজিশনের জন্য একই রকম ইমেজ দেয়। এটার হচ্ছে পজিশনের সাথে সাথে ইমেজ চেঞ্জ হতে থাকে, কোন জায়গায় ইমেজ পড়বে, ইমেজের বৈশিষ্ট্যগুলি, এগুলো সব তুমি ছবি আঁকলে বুঝে যাবে। প্রথম যেটা, সেটা হচ্ছে মানে কি কি হতে পারে, আমি তোমাকে কি কি পজিশন হতে পারে সেগুলো আগে বলি। আর পরীক্ষার সময় কিন্তু এরকম খালি হাতে আঁকবে না, পরীক্ষায় তোমাদের ওদের নম্বর থাকে একটু ঠিক করে আঁকার জন্য। সবসময় তোমরা পেন্সিল দিয়ে আঁকবে, আর চেষ্টা করবে মনে হয় প্রোট্রাক্টর দিয়ে আঁকতে হয় তোমাদের, মানে এখানে একটা পয়েন্ট নেবে, পয়েন্ট নিয়ে তোমরা প্রোট্রাক্টর বলছি কি বলে এটাকে, ওই কম্পাস, কম্পাস বসাবে, কম্পাস বসিয়ে একদম সার্কেল আঁকবে, আর্ক আঁকবে একটা সার্কেলের মতো। এরকম খালি হাতে শুধু রাফের জন্য মানে আঁকছি, এটা কিন্তু পরীক্ষার খাতায় এরকম করবে না, আর পেন্সিল দিয়ে করবে। যাকগে, কত রকম পজিশন হতে পারে, কোন কোন জায়গায় আমরা স্টাডি করবো, তোমরা বুঝতেই পারছো, একটা সি থাকে, এফ থাকে, পি থাকে, এখানেও তাই,
ই এফ সি। কি কি পজিশন তাহলে হতে পারে? একটা হচ্ছে অনেক দূর, ইনফিনিটি বলে। ইনফিনিটি মানে কিরকম, ধরে নাও সূর্য, সূর্য থেকে যে আলোটা আসছে ওটা এত দূর থেকে আসছে যে ওটাকে ইনফিনিটি ধরা হয়। বোঝা গেল? মানে প্রায় প্যারালাল। মানে কিরকম বলছি, যে এখানে যদি একটা বিন্দু থাকে, সূর্যটা এত দূর থেকে আসছে যে এটাকে একটা বিন্দুই ধরা হয়। একটা বিন্দু থেকে রশ্মি গেলে কিরকম হয়, এদিকে আলো যাচ্ছে, এদিকে আলো যাচ্ছে, এদিকে সব সব দিকে আলো যাচ্ছে, এটা ডাইভারজেন্ট বিম। কিন্তু এখানে যখন আসছে, এখানে সূর্য, এত দূরে পৃথিবী, মানে সাইজটা আমি, পৃথিবীর সাইজ অবভিয়াসলি সূর্যের থেকে অনেক ছোট, আমি এখানে বোঝানোর জন্য জাস্ট বড় আঁকলাম, সূর্যটাকে বিন্দু বললাম, পৃথিবীটাকে গোল বললাম বলে সাইজের এটা ধরো না ওরকম। যাকে এখানে পৃথিবী সূর্যের থেকে অনেক ছোট, পৃথিবীরও একটা ছোট্ট একটা দেশের এখানে একটা ছোট্ট শহরের মধ্যে তুমি এখানে এক্সপেরিমেন্ট করছো। পৃথিবীর মধ্যে একদম মানে কি ক্ষুদ্রস্ব ক্ষুদ্রতম এইটুকু জায়গার মধ্যে একখানা এরকম মিরার আছে। এইখানে যখন তুমি রশ্মি পড়বে সূর্যের থেকে, এইখানে রশ্মি গেল, এইখানে রশ্মি গেল, বুঝতে পারছো যে এত কাছাকাছি হয় এই রশ্মিগুলো, মানে এত দূরত্বের সাপেক্ষে, যে মানে এই অ্যাঙ্গেলটা এত কম হয়, সূর্যের এই অ্যাঙ্গেলটা এত কম কম হয়ে যায় যে এগুলোকে প্রায় প্যারালাল ধরতে হয়। মানে তুমি যখন এখানে দেখবে রশ্মিগুলো একদম এরকম প্যারালাল দেখবে। বোঝা গেল? হ্যাঁ দা। এটাকে বলে ইনফিনিটি। তাহলে প্রথম পজিশন হচ্ছে ইনফিনিটি, এটার জন্য প্রথম পজিশন ইনফিনিটি। দ্বিতীয় পজিশন হচ্ছে সি এর সামনে, সরি, এবার এই যে পজিশন গুলো, এটা হচ্ছে কি হলো, কনকেভ, এটা হচ্ছে কনভেক্স। কনভেক্সের জন্য তুমি বুঝতেই পারছো যে পিছনে তো তুমি বস্তুটাকে নিয়ে যেতে পারবে না। পারবে কি? পারবে না, কারণ পিছনে পিছনে তো সত্যি সত্যি কিছু হচ্ছে না। তুমি যদি পিছনে যাও তাহলে তুমি কিছুই দেখতে পাবে না, কারণ ওখানে সত্যি সত্যি রশ্মিটা যাচ্ছে না। তার জন্য কনভেক্সের জন্য শুধু দুটো হয়, ইনফিনিটি আর একটা হচ্ছে আয়নার সামনে, ইন ফ্রন্ট অফ মিরর। মানে ইনফিনিটিটাও আয়নার সামনে, কিন্তু এমনি আয়নার সামনে বলতে যেটাকে বোঝায় যে ইনফিনিটির থেকে কাছে, মানে বস্তুটাকে তুমি আঁকতে পারবে এরকম একটা বস্তু, এটাকে তো ইনফিনিটি বলতে পারবে না, কিন্তু এটা আয়নার সামনে। এটা হচ্ছে কনভেক্সের জন্য, কনভেক্সের জন্য শুধু এইটুকু হয়। সমস্যাটা হচ্ছে কনকেভকে নিয়ে। কনকেভে দেখো তুমি কতগুলো জায়গায় ভাগ করতে পারো। কনকেভের জন্য ইনফিনিটি একটা হলো, দ্বিতীয় হচ্ছে সি এরও সামনে, সামনে মানে বাদিকে আর কি, সি এরও বাদিকে, মানে বিয়ন্ড সি, এটা একটা পজিশন। এটা হচ্ছে 2 নম্বর, 1 নম্বর 2 নম্বর এরকম ভাবে দেখে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে বিটুইন সি অ্যান্ড এ, না সরি, 3 নম্বরও এরকম ভাবে বলা উচিত, এটা মিস করে গেল। তোমরা বলো তো পরপর কি কি হতে পারে পজিশন গুলো, কি মিস করলাম এখানে? আমি বলছিলাম বিটুইন সি অ্যান্ড এ, আর এখানে ছিল বিয়ন্ড সি, মাঝখানে কি মিস করে গেছি বলো তো? এফপি এর মাঝখানে। না, ওগুলো পরে আসবে, আস্তে আস্তে সরাও। মানে এখানে ইনফিনিটি হচ্ছে একদম সবচেয়ে দূরে, আস্তে আস্তে এদিকে পি এর দিকে কাছে আসবে, আয়নার একদম দূর থেকে একদম কাছে আস্তে আস্তে আসবে। মানে কিরকম বলছি, সি এ থাকে। হ্যাঁ সি, একদম সি, ঠিক আছে, অ্যাট সি, এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর হচ্ছে বিটুইন, সিএফ এর মাঝখানে। একদম বিটুইন সি অ্যান্ড এফ, এটা হচ্ছে 4। তারপর 5 হচ্ছে অ্যাট এফ,
নম্বর হচ্ছে বিটুইন এফ অ্যান্ড পি। 7 নম্বর অ্যাট পি কি হবে বলো তো? হ্যাঁ, আর হবে না মনে হয়। না হবে না। কেন হবে না? কারণ এই যে পি তে তুমি সত্যি সত্যি কোনো বস্তু আনতে পারবে না। দেখো, পিটা হচ্ছে একটা সিঙ্গেল বিন্দু, কিন্তু ওই বিন্দুটাতে আসার জন্য তুমি দেখো সত্যি সত্যি কোনো বস্তু তো একটা বিন্দুতে হয় না, মিনিমাম কিছু ডাইমেনশন থাকে। একটা যদি গোল থাকে, এরকম তোমার কাছে একটা বস্তু আছে, এখানে একটা বিন্দুতে তুমি কখনো বস্তুটাকে আনতে পারবে? না। এখানে আটকে যাবে না? এখানে আটকে যাবে বস্তুটা, এর এর থেকে বেশি কাছে আসতে পারবে না। হ্যাঁ এর জন্য এই 6টা পজিশনে সব কভার হয়ে যাচ্ছে। এটার জন্যও তাই, মানে ট্যানজেন্ট তুমি ধরতে পারো, কিন্তু ওটাকে তুমি দেখো ট্যানজেন্ট হলেও বা কি, এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। মানে এখানে যদি ট্যানজেন্ট করে তুমি যদি ভাবো যে পিতে হলো, এখানেও কিন্তু দেখো যে এই পি, আসল পিতে কিন্তু শুধু এই পয়েন্টটা, বাকি জায়গাটা কিন্তু আসলে পি এর পিছনে। এই আয়নার সাপেক্ষে আয়নাটা তো পিছন দিকে বেঁকে গেছে, বুঝতে পারলে? এর জন্য এটা এই 2 এর মধ্যেই পড়ে গেল, যে ইন ফ্রন্ট অফ মিরর এই জায়গাটা। এর জন্য এটাকে আলাদা করে পড়াশোনা করার কিছু নেই। পিতে যে বিন্দুটা, সেটা তো পিতেই বিন্দুটা তৈরি হলো, কিন্তু বাকি যে অবজেক্ট আছে, যে বাকি যে বস্তুটা, সেটা তো আর পিতে নেই, কারণ আয়নাটা পিছন দিকে বেঁকে গেছে। তার জন্য আয়নার সাপেক্ষে এটা আয়নার সামনে, তার জন্য সমস্ত কিছু কভার হয়ে গেল। বোঝা গেল? হ্যাঁ হুম, বেশ। তাহলে এই জায়গাটা হলো। এবারে হচ্ছে এই যে প্রত্যেকটা কটা পজিশন হলো, 8টা টোটাল হলো। দেখো, এখানে 6টা, এখানে 2টো, টোটাল 8টা। এই 8টা রে ডায়াগ্রাম একদম প্র্যাকটিস করে করে হাতে বসিয়ে নিতে হবে, মানে পেন্সিলে এঁকে সবকটা প্র্যাকটিস করতে হবে। এগুলো তোমাদের বইতেও থাকবে। আমি দেখাচ্ছি, উদাহরণ দেখাচ্ছি। কনভেক্সের জন্য তো সোজা, কনভেক্সের জন্য আগে দেখি। এটা হচ্ছে কনভেক্সের প্রথমটা, মানে ইনফিনিটি, পি এফ সি। ইনফিনিটি মানে প্যারালাল আসছে। প্যারালাল কেন আসছে এটা বোঝা গেল তো? আমি বলেছিলাম ওই যে এত দূরে যেহেতু সূর্যটা, মানে যে কোনো অবজেক্ট ইনফিনিটিতে ধরা মানে তুমি ধরে নেবে সূর্যের মতো, যে এতটা দূরত্বে যে প্যারালাল ধরা যায়, তার মানে রশ্মিটা প্যারালাল আসছে। এবার তোমাকে কি বলেছিলাম, যে ওই নিয়মটা মনে আছে, যে প্রিন্সিপাল অ্যাক্সিসের সাপেক্ষে যদি কোনো প্যারালাল আসে, বিম আসে, রশ্মির আসে, তাহলে সেটা ফোকাস দিয়ে যায়, এমন ভাবে যায় যাতে ফোকাসের সাথে একদম। তা এখানে এরকম করবে, এদিকে বেরোলো, এটা এদিকে বেরোলো, মানে এখানে এটা যদি সূর্যের থেকে আসে, তাহলে সূর্যের যে ইমেজটা তৈরি হবে সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ইমেজ। বোঝা গেল? হ্যাঁ, এবার এটার বৈশিষ্ট্য কি কি? সবার প্রথম বৈশিষ্ট্য বলো। দেখো, এটা হচ্ছে প্রচন্ড ডিমিনিশ, মানে ডিমিনিশ টু আ পয়েন্ট, একটা পয়েন্টে চলে গেছে। যাকে তুমি এটাকে গ্রেটলি ডিমিনিশড বলো, কারণ সব সময় পয়েন্ট হবে না। কেন আমি বলছি, পয়েন্টটা কখন হয়, আমি এই জায়গাটা মুছে দিই। পয়েন্ট মানে একটা পয়েন্ট হয়ে গেল না ইমেজে। পয়েন্ট ইমেজ হয়, পয়েন্ট ইমেজ ইজ ফর্মড when incident beam, মানে যে বিন্দুর যে রশ্মিগুলো এখানে পড়লো, সেই রশ্মির যে গোষ্ঠীটা, বিমটা, সেটা
প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল, ইনসিডেন্ট বিম ইজ প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস। মানে এই যে রশ্মিগুলো পড়লো, রশ্মিগুলো এই প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথেও সমান্তরাল। আরেকটা কি হতে পারতো, এরকমও তো হতে পারতো যে প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে সমান্তরাল যদি না হয় প্যারালাল রশ্মি, তাহলে কিরকম হবে, এরকম হবে। এই রশ্মিগুলোও কিন্তু সমান্তরাল, বুঝতে পারছো, সূর্যটা এখানে আছে, এইগুলো সমান্তরাল, কিন্তু প্রিন্সিপাল অ্যাক্সিসের সাপেক্ষে সমান্তরাল নেই। বোঝা গেল? হ্যাঁ। তখন কিরকম হয়, তখন একটা জিনিস হয় খুব সুন্দর, এই যে এখানে পি এফ আর সি, এখান থেকে তুমি যদি দেখো যে ধরে নাও এটা ফোকাস দিয়েছে যাচ্ছে, তাহলে এটা প্যারালাল হয়ে ফিরবে, তাহলে যে রুলটা বললাম এখানে এটা মিট করবে। তুমি দেখবে এমন যাবে মিট করবে যে একটা প্লেন হবে, মানে ফোকাসের সাথে প্রিন্সিপাল অ্যাক্সিসের পারপেন্ডিকুলার, কিন্তু মানে ভিতরে ঢুকে যাচ্ছে। মানে এখানে যদি একটা প্লেন নাও, এরকম বলছি, এখানে ফোকাসটা তো, ফোকাল একটা প্লেন হয়, এটাকে বলে ফোকাল প্লেন। এরকম যদি টেরা কোনো সমান্তরাল রশ্মি পড়ে, এখানে যেরকম দেখালাম, মানে এখানে এখানে পয়েন্টের এরকম হবে না আসলে, এরকম একটা না জায়গায় পড়বে। এখানে তুমি সূর্যের একটা এরকম রিফ্লেকশন পাবে, বুঝতে পেরেছো? সূর্যটা হয়তো, সূর্যটা মানে ইনফিনিটিতে এত বড়, এরকম ভাবে পড়ছে, কিন্তু আলটিমেটলি যে ইমেজটা পাবে সেটা এই ফোকাল প্লেনের মধ্যে, সেটাও সাইজ অনেক কমে যাবে, কিন্তু পয়েন্ট ইমেজ আর হবে। বোঝা গেল? হ্যালো, শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে দাদা। শোনা যাচ্ছে না? আচ্ছা, যাচ্ছে, ঠিক আছে। বোঝা গেল যেটা বললাম? হুম? না বুঝতে পারলে বলো। দাদা আরেকবার একটু বুঝিয়ে দাও। হ্যাঁ, বলবো, এক মিনিট। একটু দাঁড়াও তো, আমি আসছি।
হ্যাঁ, যেটা বলছিলাম, আমি আবার প্রেজেন্ট করছি। এটা একটু মুছে দিই। যেটা বলছিলাম, হ্যাঁ, সূর্যটা ইনফিনিটিতেই আছে, সূর্যটা ইনফিনিটিতে আছে, কিন্তু ট্যারা হবে, মানে প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল নয়। এটা সমান্তরাল রশ্মি, কিন্তু প্রিন্সিপাল অ্যাক্সিসের সাপেক্ষে নয়। এটাতে কি হয়, সেন্টার, সরি, এটা পোল, ফোকাস, সেন্টার, এই তো একটা ফোকাল প্লেন বলে একটা জিনিস হয়। মানে ফোকাল প্লেন মানে হচ্ছে কোনো প্যারালাল রশ্মির বিম যদি পড়ে, মানে সেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সাপেক্ষে হতেও পারে, নাও হতে পারে, তাহলে প্যারালাল ভাবে পড়লে সেগুলো সবকটাই দেখা যায় যে এই ফোকাসের মধ্যে মিট করে, এই প্লেনের মধ্যে মিট করে। মানে প্লেনের, আমি বলছি যে ধরে নাও এখানে ট্যানজেন্টটা হলো, এটা এরকম ভাবে তো ফিরলো, এরকম ভাবে ফিরলো, মানে দুটো এমন ভাবে মিট করবে রিফ্লেকশনের পর যে এই প্লেনের মধ্যে থাকবে। এই প্লেনটাকে বলে ফোকাল প্লেন। কাজে কি হবে, মানে ইমেজটা যদি এরকম হয়, ইমেজটা যদি এরকম সূর্যটা আছে, তাহলে এখানে এরকম ছোট একটা ইমেজ পাবে, অনেক ছোট হয়ে যাবে ইমেজটা, কিন্তু পয়েন্টে ডিমিনিশড হবে না, পয়েন্ট হবে না। পয়েন্টটা কখন হবে, যখন প্রিন্সিপাল অ্যাক্সিসের সাপেক্ষেও সমান্তরাল হবে। প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথেও যদি অ্যাঙ্গেল করে সমান্তরাল রশ্মি পড়ে, তাহলে সেটা সবসময় ফোকাল প্লেনের মধ্যে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে। এবার বোঝা গেল ফোকাল প্লেন জিনিসটা, বোঝা গেল কি? যে হ্যাঁ। হ্যাঁ, মানে এখানে এই একটা ছুরির মতো ধরো, যে একটা একদম কেটে কেটে যাচ্ছে, পারপেন্ডিকুলার, এটার সাথে পারপেন্ডিকুলার একটা এরকম ঢুকে যাচ্ছে একটা প্লেন ফোকাসের ওখানে, সেটা হচ্ছে ফোকাল প্লেন। থ্রিডি তে ভাবে, থ্রিডি তে এটা হচ্ছে ফোকাল প্লেনটা। ফোকাল প্লেন মানে যে যেভাবেই কোনো প্যারালাল রশ্মির বিম পড়ুক, সেটা সব সময় ফোকাল প্লেনেই মিলিত হবে। আহ, এটা কনভেক্স, কনকেভও একই জিনিস। কনকেভে করলে এখানে যদি ফোকাসটা থাকে, মানে এই দুটো সমান্তরাল, কিন্তু প্রিন্সিপাল অ্যাক্সিসের সাপেক্ষে সমান্তরাল নেই, তখনও এই যে একটা এরকম ফোকাল প্লেন যদি কল্পনা করো, রিফ্লেকশনের পর এটা হচ্ছে ফোকাল পয়েন্ট, ফোকাল প্লেনের একটা পয়েন্টে মিলিত হবে, এবং তারপরে ফোকাসের থেকে তুমি যদি টানো, এটা যদি এটা যদি সূর্য হয়, তাহলে সূর্যের এটা ইমেজ হবে, মানে এটা অনেক বড় হবে, বড় থেকে এটা অনেক ছোট হয়ে যাবে। বুঝতে পারলে ব্যাপারটা? মানে এটা তো অনেক দূরে, অনেক বড় সূর্যটা, সেটাই এত ছোট হয়ে গেল, কিন্তু পয়েন্ট হলো না। পয়েন্ট কখন হবে, যখন এটা এরকম ভাবে পড়বে, এরকম ভাবে যখন পড়বে, তখন এখানে ফোকাস থাকলে একদম এখানেই গিয়ে মিলবে, তখন এটা পয়েন্ট হয়ে গেল। কিন্তু যদি এরকম ট্যারা ভাবে পড়ে, তাহলে সেটা পয়েন্ট হবে না, এরকম একটা ইমেজ তৈরি হবে।
বোঝা গেল? হ্যাঁ দা। হুম। তাহলে বৈশিষ্ট্যগুলো কি? ডিমিনিশড মানে গ্রেটলি ডিমিনিশড, ডিমিনিশড গ্রেটলি মানে সাইজটা অনেক ছোট হয়ে যায়। ডিমিনিশড মানে কমে যাওয়া। দ্বিতীয় কি? রিয়াল মানে কনকেভের ক্ষেত্রে রিয়াল, কনকেভটা পরে আসছি। আমি যদি শুধু কনভেক্স নিয়ে ভাবি, কনভেক্সটা আগে কভার করে নিচ্ছি। রিয়াল, সরি, কনভেক্সে হচ্ছে ভার্চুয়াল, কনকেভে রিয়াল ছিল ভার্চুয়াল। আরেকটা হচ্ছে ইরেক্ট। দেখো ইরেক্ট হচ্ছে তো, ভার্চুয়াল আর ইরেক্ট সবসময় একসাথে যায়। সমতল দর্পণও যেরকম বলেছিলাম যে সত্যি সত্যি ইমেজটা মানে সত্যি সত্যি রশ্মিগুলো মিলিত হয়ে হচ্ছে না, রশ্মিগুলো এমন ভাবে হচ্ছে যে তুমি পিছনে টানলে সেটা মনে হচ্ছে মিলিত হচ্ছে, সেটা হচ্ছে ভার্চুয়াল হয়। আর ভার্চুয়াল হলে ইরেক্ট হয়, এই যে সূর্যের সাপেক্ষে এটা সোজা, উল্টো নয়। যদি রিয়াল হতো তাহলে ইনভার্টেড হয়ে যেত। এই তিনটে হচ্ছে মেন ক্যারেক্টারিস্টিক। বোঝা গেল? কনভেক্সের ক্ষেত্রে এটা, কনভেক্সের জন্য অবজেক্ট অ্যাট ইনফিনিটি, কনভেক্সের জন্য। আর কনভেক্সে হচ্ছে এবার সেকেন্ডটা হচ্ছে আয়নার সামনে যদি থাকে, ই এফ সি, আয়নার ঠিক সামনে যদি কোনো অবজেক্ট থাকে তাহলে কিরকম হয়? কিভাবে রে ডায়াগ্রাম আঁকতে হয়, ওই যে যে জিনিসগুলো, যে রুলগুলো বলেছিলাম, কটা বোধহয় 4টে রুল বোধহয় বলেছিলাম। কি কি রুল আরেকবার রিভাইজ করে নাও। প্রথম রুল হচ্ছে সি দিয়ে যেটা যায়, সি দিয়ে যা যাবে তাই ফিরবে। এখানে তাহলে সেটা প্র্যাকটিস করে দেখবে। এই যে এখানে সি, সি এর দিক, সি এর দিকে একটা রশ্মি আছে, দেখে গেল। এগুলো সব স্কেল দিয়ে টানবে, ঠিক আছে? এফ এর কাছাকাছি চলে আসবে, সি দিকে যাচ্ছে। সি এর থেকে এইটা। মানে বুঝতে পারলে তো, এটা সি এর সাথে একটা লাইনে, এটা ঠিক করে আঁকা যাচ্ছে না, কার্সরটা কিছু সমস্যা হচ্ছে, নিজে থেকে কারেক্ট করে নিচ্ছে তো। মানে এটা আসলে একটু, এটা সি এর দিকে, হ্যাঁ, এরকম এরকম সি এর দিকে যাচ্ছে। বোঝা গেল? তাহলে কি হবে? সি দিয়ে যা যাবে তাই ফিরবে, মানে এটা যেরকম ভাবে গেল সেরকম ভাবে ফিরবে। এটা হচ্ছে প্রথম রশ্মি। দ্বিতীয় কি ছিল? প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল মানে প্যারালাল, এরকম ভাবে প্যারালাল লেখা নিশ্চয়ই জানো। প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল যে রশ্মি যাবে, রিফ্লেকশনের পর, রিফ্লেকশনের পর এফ দিয়ে যাবে বা যাবার মানে কি বলবো,
যাওয়ার মতন মনে হবে, যাওয়ার ইলিউশনটা মানে যাবে বলে মনে হবে, বা যাবে বলে মনে হবে। মানে কিরকম? এটা সি দিয়ে, এটা হচ্ছে এবার, এবার হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল যে রশ্মি যাবে, প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল, এটার সাথে এটা প্যারালাল, প্রিন্সিপাল অ্যাক্সিস এটা, এটার সাথে এই রশ্মিটা প্যারালাল, তাহলে এটা এফ দিয়ে যাবে বা যাবে বলে মনে হবে। এবার এফ দিয়ে তো সত্যি সত্যি যেতে পারবে না, কারণ কনভেক্সের জন্য এফটা মিররের পিছন দিকে, তার জন্য এফ দিয়ে যাবে বলে মনে হবে। এরকম এফ দিয়ে যাবে বলে মনে হবে, আর এরকম ভাবে বেরিয়ে যাবে স্ট্রেট লাইন। বুঝতে পেরেছো? বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ দাদা। দেখো তুমি দুখানা রশ্মি দিয়ে কিন্তু তুমি বুঝিয়ে দিতে পারবে যে এখানে এখানে ইন্টারসেক্ট করলো বা ইন্টারসেক্ট করলো বলে মনে হলো, যেহেতু ভার্চুয়াল ব্যাপারটা। মানে এটা যদি এ বি হয় অবজেক্টটা, ইমেজটার এটা হবে এ ড্যাশ, আর তুমি চোখ বুঝে এখানে বি ড্যাশটা টেনে দিতে পারবে, অসুবিধা নেই। মানে সত্যি আসলে কি হচ্ছে, বস্তুটার প্রত্যেকটা বিন্দু থেকে অসংখ্য রশ্মি বেরোচ্ছে, সবকটা রশ্মি তো তোমার পক্ষে আঁকা সম্ভব নয়। তুমি শুধু এক্সট্রিম পয়েন্টের দুখানা রশ্মি দিয়ে এক্সট্রিম পয়েন্টের ইমেজটা বার করবে, বেস লাইনের ইমেজটার সাথে সাথে এইখানে তুমি ধরে নিতে পারবে, সেখানেই হবে। কারণ এটা সোজা আছে, এখানেও অ্যাঙ্গেলটা সেমই থাকবে, এখানে 90 ডিগ্রি থাকে, এখানে 90 ডিগ্রি থাকে, যেহেতু স্ফেরিক্যাল। স্ফেরিক্যাল না হলে কিন্তু এটা নাও হতে পারে। বুঝতে পেরেছো? মানে এটা দেখে বুঝতে পারছো যে সাইজ কমে যাবে, ডিমিনিশড, মানে কমে গেল সাইজ। দ্বিতীয় হচ্ছে ভার্চুয়াল, তৃতীয় হচ্ছে ইরেক্ট। বোঝা গেল? হ্যাঁ দাদা। বাকি রুলগুলো দিয়ে দেখে নি যে আর কিভাবে তুমি এই রে ডায়াগ্রামটা আঁকতে পারবে, আর কি কি রশ্মি হতে পারে। এই 3 নম্বর রুলটা হচ্ছে, 3 নম্বর রুলটা হচ্ছে 2 নম্বরের ঠিক উল্টোটা, যে এফ দিয়ে যে রশ্মি যাবে, এফ দিয়ে যে রশ্মি যাবে বা যাবে বললে মনে হবে, রিফ্লেকশনের পর তা প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল মানে প্যারালাল হবে। মানে কি? এফ দিয়ে যে রশ্মি যাবে বা যাবে বলে মনে হবে, এখানে এফ দিয়ে সত্যি সত্যি রশ্মিরা যেতে পারবে না, কারণ আয়নার পিছনে একই জিনিস। মানে এই এই রশ্মিগুলো যদি পরিষ্কার করে দিই, এই রশ্মিগুলো উড়িয়ে দিলাম, তোমরা তো বুঝে গেছো এই রশ্মিগুলো কিভাবে আসছে। এফ, সরি, নিলাম এফ দিয়ে যে রশ্মিটা যাচ্ছে বা যাবে বলে, এখানে হচ্ছে যাবে বলে মনে হচ্ছে, রশ্মিটা এরকম পড়লো যে এফ দিয়ে যাবে বলে মনে হচ্ছে। এবারে কি বলছে, এফ দিয়ে যাবে বা যাবে বলে মনে হবে, রিফ্লেকশনের পর তা প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল হবে। তার মানে রিফ্লেকশন হচ্ছে, রিফ্লেকশন হওয়ার পর এটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল। বুঝতে পারলে? এবার এটাকে তুমি পিছন দিকে টানো, দেখো একই পয়েন্টে মিট করছে। বোঝা গেল? হ্যাঁ, দাদা একটু আরেকবার বলো। হুম।
এফ দিয়ে যে রশ্মি যাবে, এফ মানে ফোকাল পয়েন্ট, যে রশ্মি যাবে বা যাবে বলে মনে হবে, এই ক্ষেত্রে যাবে বলে মনে হবেটা প্রযোজ্য, কারণ এফটা হচ্ছে আয়নার পিছনে। সত্যি সত্যি এখানে কিন্তু রশ্মি যেতে পারবে না, কারণ আয়নার পিছনে তো রশ্মি যেতে পারবে না। এটা হচ্ছে পুরোটাই ভার্চুয়াল, পিছনের জায়গাটা, ডান দিকের ব্যাপারটা। তার জন্য এখানে যাবে বলে মনে হচ্ছে। দেখো এখানে যে ইনসিডেন্ট রেটা পড়লো সেটা এফ এর দিকে পয়েন্ট করা, কিন্তু এফ এ সত্যি সত্যি রশ্মিটা যেতে পারবে না, তার জন্য এখানেই আটকে গেল, এখানে রিফ্লেকশন খেলো। রিফ্লেকশনের পর তা প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল হবে। দেখো রিফ্লেকশনের পর এটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল হলো। এবার সমান্তরাল যে রিফ্লেক্টেড রেটা হলো সেটাকে পিছনে তুমি এক্সটেন্ড করো, দেখো এটা একই, এই যে এ ড্যাশ পয়েন্টে গিয়ে মিট করবে, মানে এর যে ইমেজটা সেটা এ ড্যাশে ফর্ম হচ্ছে। এটা তিনটে দিক দিয়েই আমরা দেখলাম, সি দিয়ে যা যাবে তাই ফিরবে, সেটাও এঁকেছি। প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল যে রশ্মি হবে, রিফ্লেকশনের পর এফ দিয়ে যাবে বা যাবে বলে মনে হবে, সেটাও এঁকেছি। এফ দিয়ে যে রশ্মি যাবে বা যাবে বলে মনে হবে, রিফ্লেকশনের পর তা প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল হবে, সেটাও এঁকেছি। তিনটেই একই বিন্দুতে গিয়ে মিলছে, দেখো এ ড্যাশে, এর এর যে রিফ্লেকশনটা যেটা এ ড্যাশে একই বিন্দুতে আসছে। বোঝা গেল? হ্যাঁ দাদা। আর 4 নম্বর হচ্ছে, 4 নম্বর হচ্ছে ইয়ে পি এর যেটা, পি তে যে রশ্মি পড়বে প্লেন মিরর, মানে প্লেন মিররই লিখি, মানে সমতল, সমতল কি বলে, সমতল দর্পণ, প্লেন মিররের মতন ফিরবে, মানে রিফ্লেক্ট করে ওরকম ফিরবে। মানে তুমি ধরে নিতে পারো এখানে যদি প্লেন মিরর বসাও তাহলে সমতল দর্পণের মতন বিহেভ করবে। এই জায়গাটা পরিষ্কার করে দিই মুখে বোঝানোর জন্য। ধরে নাও এখানে রশ্মিটা পড়লো, পিতে গিয়ে রশ্মিটা পড়লো, তাহলে এখানে যদি তুমি সমতল দর্পণ কল্পনা করো তাহলে কিরকম হবে, এখানে যদি আই হয় এখানে আর হবে, সেরকম ভাবে ফিরবে, তাই তো? যেটা ফিরবে সেটাকে তুমি পিছনে এক্সটেন্ড করবে, দেখো একই পয়েন্টে গিয়ে মিললো, তাই না? হ্যাঁ। এভাবে তোমাকে ছবি আঁকতে হবে, যে কোনো দুখানা রশ্মি দিয়ে তুমি ছবি এঁকে দিতে পারবে, কারণ দুখানা রশ্মি লাগে তোমার একটা পয়েন্ট পাওয়ার জন্য, তাই না? মানে এবারে কি হচ্ছে ব্যাপারটা, মানে তোমাকে যদি আরো আরেকটু ভালোভাবে ভাবো, এটা এটা কিন্তু এগুলো, এই 4টে রশ্মি দিয়ে কিন্তু শুধু এর যে ইমেজটা হলো এ ড্যাশে সেটা পেলাম। সেরকম ভাবে তুমি যদি বি এর জন্য আঁকো বি ড্যাশ পাবে, এর মাঝামাঝি প্রত্যেকটা পয়েন্টের জন্য সবকটা রশ্মি যাচ্ছে, সবকটা রশ্মির জন্য এরকম মাঝে মাঝে করেসপন্ডিং তুমি ইমেজ পাবে, সবকটা ইমেজ এরকম জয়েন করে তুমি আসলে অবজেক্টটা পাচ্ছ। এটা হচ্ছে মোদ্দা কথা। কিন্তু নিজের আঁকার জন্য তোমার শুধু একটা পয়েন্ট দেখালেই তুমি বাকি ইমেজটা তুমি প্রজেক্ট করে দিতে পারবে, কারণ তুমি জানো যে এখানে হবে। বোঝা গেল ব্যাপারটা? কারণ সবকটা রশ্মি তো তোমার পক্ষে আঁকা সম্ভব নয়। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ দাদা। হুম। এটা গেল কনভেক্স মিরর। আর দাদা একটু আগের পেজটা একবার আনো না। আগের পেজটা বলো। হ্যাঁ হয়ে গেছে। কনকেভের জন্য যে এগুলো বলেছিলাম সেগুলো একই রকম ভাবে করতে বলবে, মানে চট করে যদি করে দিই, কনকেভ, কনকেভে প্রথমে হচ্ছে ইনফিনিটি, অ্যাট ইনফিনিটি হলে সি এফ
পি, ইনফিনিটি থেকে রশ্মি আসছে, এফ দিয়ে যাবে। রুলগুলো তো আগেবার করলাম, তার মানে এটা diminished greatly to a point if parallel beam মানে beam is parallel to principal axis। আরেকটা কি হতে পারতো, এরকম টেরা ভাবে যদি করতো, যেটা বললাম সি এফ পি, টেরা ভাবে করলো, ফোকাল প্লেন, ফোকাল প্লেনে একটা পয়েন্টে গিয়ে মিলিত হবে, মানে এখানে এমনি রাফে আঁকছি যে এগুলো একটা পয়েন্টে গিয়ে মিলিত হবে এবং এটার তুমি ইমেজটা এখানে পাবে। মানে ধরে নাও এখানে এত বড় যদি অ্যারো থাকে ইনফিনিটিতে, সেটার ইমেজটা তুমি এখানে পাবে এবং তুমি ইনভার্টেড পাবে। কেন বলো ইনভার্টেড হবে? কারণ রিয়াল, রিয়াল ইনভার্টেড। বোঝা গেল কেন? আসলে ব্যাপারটা তুমি ইনফিনিটি বলে এটা ভিজুয়ালাইজ করা একটু মুশকিল, কিন্তু তুমি যদি দেখো যে আগের দিন পিনহোল ক্যামেরা বলেছিলাম, মনে আছে পিনহোল ক্যামেরা? যে একটা এরকম বক্স থাকবে, এখানে একটা ছোট্ট বিন্দু, সামনে যদি এরকম বস্তু থাকে, মানে মোমবাতি ধরে নাও, এখান দিয়ে যেটা এই এখান দিয়ে যে রশ্মি এদিকে যাচ্ছে, তলা রশ্মিটা উপর দিকে যাচ্ছে, তার মানে এটা ইনভার্টেড হয়ে যাবে। আলটিমেটলি যখন তুমি দেখবে তখন এটাকে উল্টো দেবে। মনে আছে যে এটা রিয়াল হচ্ছে এবং ইনভার্টেডও হচ্ছে। রিয়াল কেন? কারণ রশ্মিগুলো সত্যি সত্যি মিলিত হচ্ছে। আর ইনভার্টেড কেন? কারণ ইনভার্টেড অবজেক্টের সাথে। এখানেও সেরকম হবে, রিয়াল মানে ইনভার্টেড হয়। বুঝতে পেরেছো? হ্যাঁ। এটা হচ্ছে প্রথম সিচুয়েশন, মানে ইনফিনিটিতে। সেকেন্ড সিচুয়েশন যেটা, সেটা হচ্ছে বিয়ন্ড সি। এগুলো সবকটা কনকেভের জন্য বলছি। বিয়ন্ড সি করলে সি এফ পি, বিয়ন্ড সি মানে এখানে। তা ধরো একটা প্যারালাল রশ্মি টানো, প্যারালাল রশ্মি কিভাবে যাবে? ফোকাস দিয়ে যাবে না? ফোকাস দিয়ে বেরিয়ে গেল। আরেকটা রশ্মি দাও, ধরো না, ফোকাস দিয়ে একটা রশ্মি দাও, রিফ্লেকশনের পর এটা প্যারালালে চলে যাবে, তাই না? প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল। যে রুলগুলো বলেছিলাম, রুলগুলো একদম মনে রাখতে হবে। তার মানে এটা যদি এ বি হয়, এটা এর ইমেজটা এখানে তৈরি হবে এ ড্যাশ, এবং এটার থেকে তুমি সোজা এরকম টেনে দিলে বি ড্যাশ। বুঝতেই পারছো সাইজটা একটু ছোট হবে, মানে এখানে অত হয়তো সহজে বুঝতে পারছো না, কিন্তু সাইজটা এটার থেকে ছোট। মানে ইয়েতে কি হয়েছিল, সরি, প্রথমটা যেটা ছিল অ্যাট ইনফিনিটি, ইনফিনিটিতে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে লিখতে হবে যে অ্যাট ফোকাস বা ফোকাল প্লেন, অ্যাট ফোকাল প্লেন লিখবে। আর মানে এটা ইনফিনিটির জন্য, কেস ওয়ানের জন্য অ্যাট ফোকাল প্লেন, ব্র্যাকেটে লিখবে অ্যাট এফ মানে অ্যাট ফোকাল পয়েন্ট ইফ ইনসিডেন্ট beam is parallel to principal axis। এই স্টেটমেন্টটার মানে বুঝলে?
প্যারালাল গেলে মানে এটা যদি প্রিন্সিপাল অ্যাক্সিস হয় ফোকাসে, এটা হচ্ছে ব্র্যাকেটের অংশটা ফোকাসে মিলিত হবে যদি বিমটা প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল হয়, আর ফোকাল প্লেনে হবে যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল না হয়। মানে এফ মানে ফোকাল প্লেনের একটা পয়েন্টে মিলিত হবে। বোঝা গেল? এটা হচ্ছে ইনফিনিটির এই এটা মানে অবজেক্টের বিভিন্ন পজিশনের জন্য ইমেজও কোন পজিশনে হচ্ছে এটাও স্টাডি করা দরকার। বোঝা গেল? এটা তো বলেছি। ঠিক আছে, তা যেটা বলছিলাম বিয়ন্ড সি এরও বাদিকে থাকলে, সি এর সামনে থাকলে কি হবে? প্রথম পয়েন্ট হচ্ছে ডিমিনিশড, মানে সাইজ কমে যায়, অবজেক্টের তুলনায় ইমেজের সাইজটা ছোট। এটা যদি 5 সেন্টিমিটার হয় এটা হয়তো 3 সেন্টিমিটার, এরকম মানে কথা বলছে। দ্বিতীয় কি হয়? দ্বিতীয় হচ্ছে রিয়াল মানে রিয়াল, কারণ সত্যি সত্যি রশ্মিগুলো মিলিত হচ্ছে, পিছনে কিছু হচ্ছে না, সব আয়নার সামনে হচ্ছে, অবজেক্টের সেম সাইজ। রিয়াল হ্যাঁ, বলে রিয়াল বলে ইনভার্টেডও হয়। দেখতে পাচ্ছ অবজেক্টের সাপেক্ষে উল্টো হচ্ছে। আর হচ্ছে বিটুইন সি অ্যান্ড এটা হচ্ছে পজিশন। বোঝা গেল? হ্যাঁ। 3 নম্বর হচ্ছে অ্যাট সি। অ্যাট সিটা সোজা সি এফ ই, সিটা একটা দাদা অবজেক্ট। দুইয়ের পেজ নাম্বারটা একটু আনো না। কোনটা? এর আগের পেজটা? হ্যাঁ। আচ্ছা। ঠিক আছে, হুম। অ্যাট সি মানে এই এরকম হবে, সিতে আছে অবজেক্ট। আঁকো এবার একটা রশ্মি প্যারালাল যদি আনো মানে সমান্তরাল, তাহলে রিফ্লেকশনের পর সেটা ফোকাস দিয়ে যাবে, বেরিয়ে গেল। একটা রশ্মি তুমি টানো, তুমি ফোকাস দিয়ে টানো, রিফ্লেকশনের পর সেটা সমান্তরাল হয়ে বেরিয়ে যাবে। এবং তুমি এখানে খালি হাতে এঁকেছি বলে, কিন্তু তুমি যদি দেখো সত্যি সত্যি তুমি যদি পেন পেপারে মানে মেজারমেন্ট নিয়ে এঁকে দেখো, তাহলে তুমি দেখবে যে এরকম হবে, সেম সাইজ, মানে এটা যতটা দৈর্ঘ্য এবি, এ ড্যাশ বি ড্যাশ মানে ইমেজটারও ঠিক ততটাই দৈর্ঘ্য। রিয়াল, কারণ সত্যিকারের রশ্মি মিলিত হয়ে তৈরি হচ্ছে। ইনভার্টেড, রিয়াল হলে ইনভার্টেডও হয়, এটা তো বলেওছি অনেকবার, এবং ইনভার্টেড হচ্ছে এটা দেখাও যাচ্ছে। এবং আর কি হচ্ছে দেখো, সিতে যদি পজিশন থাকে ইমেজেরও সিতেই হচ্ছে, অ্যাট সি। ঠিক আছে? হ্যাঁ। 4 নম্বর হচ্ছে বিটুইন সি অ্যান্ড এফ। এখানে এবারে আমি একটা মজার জিনিস আমি এটা শেষে বলবো, যে সি এফ ই, সি আর এফ এর মাঝে মাঝে যদি অবজেক্ট থাকে তাহলে একটা আমি সমান্তরাল লিখে দাও, এফ দিয়ে যাবে, টেনে দাও, এফ দিয়ে একটা দাও, এটা সমান্তরাল যাবে, মানে এটা আসলে সিটা এখানে থাকবে। এগুলো কিন্তু সব মানে প্রপার পেন্সিল দিয়ে তোমাকে প্রথমে আঁকতে হবে। আমি অনেক অনেক দিন করেছি এগুলো,
এর জন্য আমার কিন্তু এক্সপার্টিস এসে গেছে, আমি খালি হাতে জানি কিরকম হবে। তোমাদের প্রথমে খালি এগুলো কিন্তু পেন্সিল দিয়ে আঁকতে হবে, নইলে হবে না, ঠিক আছে? আচ্ছা। হুম, এ বি, এ ড্যাশ, বি ড্যাশ, সি এর পিছনে হবে। এখানে দেখবে ম্যাগনিফাইড, ম্যাগনিফাইড মানে অবজেক্টের থেকে একটু বড় সাইজের হয়। মানে প্রপারলি যদি তুমি যখন তুমি আঁকবে তখন বুঝতে পারবে যে সত্যি সত্যি বড় হচ্ছে, মেজার করেও দেখবে। রিয়াল তো হচ্ছেই, কারণ সত্যি সত্যি রশ্মিগুলো মিলিত হচ্ছে। ইনভার্টেডও হচ্ছে, যেটা বুঝতে পারছো। আর হচ্ছে বিয়ন্ড সি, ঠিক আছে? হ্যাঁ। এবারে একটা মজার জিনিস দেখো, অবজেক্টটা যখন বিয়ন্ড সিতে ছিল, অবজেক্টটা যখন এখানে রেখেছিলে তখন এটা সি আর এফ এর মাঝামাঝি হচ্ছিল, তাই না? হ্যাঁ। এবার অবজেক্টটা যখন সি আর এফ এর মাঝামাঝি রাখছো তখন এটা বিয়ন্ড সি হচ্ছে, এটা দেখতে পাচ্ছ? হ্যাঁ। হুম, এই জিনিসগুলো তুমি চোখ বন্ধ করে ভাববে যে অবজেক্টটা যত এদিকে সরছে, ইমেজটাও আস্তে আস্তে এদিকে সরছে। সিতে এটা একই জায়গায় থাকছে, সিতে অবজেক্টটার ইমেজ একই জায়গায়, আবার অবজেক্টটা যখন এদিকে চলে যাচ্ছে, ইমেজটা তখন আবার সরে এদিকে চলে যাচ্ছে। আর সাইজও আস্তে আস্তে এরকম, মানে অবজেক্টটা যত বাদিকে তত ইমেজের সাইজ ছোট হচ্ছে, অবজেক্টটা যত সিতে একদম সেম সাইজ, সি থেকে অবজেক্টটা যেই ডান দিকে চলে গেল তখন ইমেজের সাইজও বাড়তে শুরু করবে অবজেক্টের তুলনায়, ঠিক আছে? এটা চোখ বন্ধ করে একটা ছবির মতন ভাববে, তাহলে দেখবে একদম মাথায় বসে যাবে। কয়েকবার এগুলো প্র্যাকটিস করতে করতে রেড ডায়াগ্রাম আঁকার পর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, বুঝে দিই এটা। হ্যাঁ। 5 নম্বর যেটা, সেটা হচ্ছে অ্যাটের। সি এফ পি, ফোকাসে একটা অবজেক্ট আছে, সমান্তরাল রাখলে এটা ফোকাস দিয়ে যাবে। সরি, এটা আঁকা যাবে না, বা আঁকতেও পারো, ঠিক আছে, দরকার নেই, এটা আঁকতেই পারো, ফোকাস দিয়ে যাবে। ফোকাস দিয়ে যে রেসিটা সেটা আঁকতে পারবে না, কারণ ফোকাসের উপরেই দাঁড়িয়ে আছে। তার জন্য তোমাকে সেন্টার দিয়ে যদি দেখো, সেন্টারটা সোজাই, সেন্টারটা মানে হচ্ছে সেন্টার দিয়ে রশ্মিটা যাচ্ছে, যেরকম ভাবে যাবে সেরকম ভাবে ফিরবে, এই ফিরে বেরিয়ে চলে যাবে। বোঝা গেল? হ্যাঁ, রেড ডায়াগ্রামটা বোঝা গেল? হ্যাঁ। এবং এটাই দেখবে যে এই দুটো প্যারালাল, মানে সেই ইনফিনিটিতে তৈরি হচ্ছে ইমেজ। ইনফিনিটিতে যখন অবজেক্ট যখন ইনফিনিটিতে, ইমেজ হলো ফোকাসে বা ফোকাল প্লেনে। ফোকাসে এই অবজেক্ট মানে সে ফোকাল প্লেনে এই অবজেক্ট, একই ব্যাপার। আবার ফোকাসে যখন অবজেক্ট তখন ইমেজ ইনফিনিটিতে। বোঝা গেল? হ্যাঁ। এটার তাহলে কি কি ক্যারেক্টারিস্টিক? সবার প্রথমে হচ্ছে গ্রেটলি ম্যাগনিফাইড। গ্রেটলি ম্যাগনিফাইড কেন বুঝতেই পারছো, মানে এটা যদি এই এরকম অ্যারো হয়, এখানে গিয়ে অনেক বড় হবে, মানে এটা একটাই পয়েন্ট, কিন্তু একটা পয়েন্টেরই ইমেজ যখন ইনফিনিটিতে হচ্ছে তখন গোটা অবজেক্টের ইমেজটা কত বড় বুঝতে পারছো? ঠিক উল্টোটা, ইনফিনিটিতে যখন অবজেক্ট তখন অনেক ছোট হয়ে গেল, সানটা এত, মানে সূর্যটা, পুরো সূর্যটা একটা পয়েন্টে বা একটা ছোট জায়গার মধ্যে চলে গেল। এখানে হচ্ছে এফ এ যদি একটা বস্তু থাকে তাহলে সেটা বিরাট দূরে গিয়ে অনেক বড় ইমেজ তৈরি করে, সূর্যের সত্যিকারের সাইজের মতন ধরে নাও। বোঝা গেল এটা? হ্যাঁ। গ্রেটলি ম্যাগনিফাইড মানে প্রচুর বড় অবজেক্টের সাপেক্ষে। দ্বিতীয় কি? রিয়াল, অবভিয়াসলি, কারণ এটা সব বাদিকেই ঘটছে। রিয়াল মানে সেটা ইনভার্টেডও হবে,
কিন্তু ইনভার্টেডটা তুমি দেখে বুঝতে পারবে না, কারণ মানে তুমি এখানে দেখাতে পারবে না। ইমেজটা তো ইনফিনিটিতে হলে তুমি তো কিছু দেখাতে পারবে না, তাহলে তো সেটা ইনফিনিটি থাকবে না, তাই না? হ্যাঁ। রিয়াল মানে ইনভার্টেড হবে, সেটা একদম মানে ধরে নাও। আর হচ্ছে অ্যাট ইনফিনিটি। বোঝা গেল? হ্যাঁ দা। আর 6 নম্বর যেটা লাস্ট, আজকে এটা করে শেষ করবো। 6 নম্বর হচ্ছে বিটুইন এফ অ্যান্ড ই। সি এফ ই মানে অবজেক্ট। আঁকো তাহলে ছবি। এখান দিয়ে রশ্মিটা যাচ্ছে, একই দিকে ফিরলো, এদিক দিয়ে ফিরে বেরিয়ে যাবে। আরেকটা ধরে নাও রশ্মি, এটার ফোকাস দিয়ে যাচ্ছে, এরকম ভাবে গেল, সমান্তরাল হয়ে বেরিয়ে গেল, ফোকাসের সমান্তরাল হয়েছে। এবারে দেখো, এবারে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং জিনিস। এখানে দেখো ডাইভারজেন্ট, এই এই রশ্মিগুলো কোনোদিন মিলবে বলো তো বাদিকে? না। মিলবে না। কিন্তু দেখো ডান দিকে তুমি যদি টেনে দাও, এই রশ্মিটা এরকম যাচ্ছে, এই রশ্মিটা এরকম যাচ্ছে, তাহলে মিলে মিলে যাচ্ছে যাবে। ডান দিকে। হ্যাঁ। এবারে প্রথম তুমি কনকেভ মিররে পাচ্ছ, এত এত এতগুলো কনকেভ মিরর দেখলাম, সব কটাতে রিয়েল ইমেজ পাচ্ছিলে না? প্রথম হ্যাঁ। তুমি এখানে পাবে ভার্চুয়াল ইমেজ, ম্যাগনিফাইড। অসৎ। হ্যাঁ, ম্যাগনিফাইড মানে সাইজে বড়, এটাই তোমার ম্যাগনিফাইং গ্লাস। মানে তুমি কনকেভ মিররকে যখন এরকম ভাবে ব্যবহার করবে, তখন সেটাই তোমার ম্যাগনিফাইং গ্লাস, আতস কাচ। এটা ম্যাগনিফাইড হলো। তোমরা লেউবেনহুকের নাম শুনেছো বায়োলজিতে? লেউবেনহুক, অ্যান্টন ভন, অ্যান্টন ভন লেউবেনহুক, এরকম টাইপের বানানো, বায়োলজিতে পড়বে বা পড়েওছো নিশ্চয়ই। মানে তোমরা সেল পড়েছো তো, কোষ। হ্যাঁ দা। এই যে প্রথম উনি কোষের আবিষ্কার, মানে একজন তো রবার্ট হুক করেছিল, রবার্ট হুকেরটা তো আলাদা। লেউবেন হুকের গল্পটা আমি বলছি এখানে, এগুলো লিখে নি, তারপর লেউবেন হুকের গল্পটা বলছি। এটা হচ্ছে ম্যাগনিফাইড, বুঝতেই পারছো সাইজে বড় এটা। তারপরে হচ্ছে প্রথমবার এবং একমাত্র প্রথমবার তুমি এখানে পেলে ভার্চুয়াল। বুঝতেই পারছো, কারণ রশ্মিগুলো সত্যি সত্যি মিলছে না, দেখে মনে হচ্ছে মিলছে, তুমি প্রজেক্ট করছো, আয়নার পিছনে ঘটছে ব্যাপারটা, তাই ভার্চুয়াল। আর ইরেক্ট, এবি এস বি। এই লেবেলিং গুলো করা খুব জরুরি, এগুলোর জন্য নম্বর কেটে নেয়। ম্যাগনিফাইড, ভার্চুয়াল, ইরেক্ট মানে অবজেক্টের সাপেক্ষে সোজা। আর হচ্ছে, আর বাকি তো তুমি বুঝতেই পারছো, বিহাইন্ড মিরার, কারণ এটা ভার্চুয়াল। বোঝা গেল এই জায়গাটা? হ্যাঁ দা। এবার প্রত্যেকটার পজিশনের জন্য আলাদা আলাদা ইয়েও থাকে, কি বলে, প্রত্যেকটার আলাদা অ্যাপ্লিকেশন আছে, নানা রকম জায়গায় ব্যবহার করা হয়। সেগুলো সব বলবো। লেউবেন হুকের গল্পটা হচ্ছে, উনি ইয়ে ছিলেন, মানে কোথায় ইয়ে, মানে খুবই সামান্য কোনো চাকরি করতেন উনি। উনি কিন্তু সায়েন্টিস্ট ছিলেন না, উনি এমনি কোথায় সিকিউরিটি গার্ড জাতীয় কিছু ছিলেন, অনেক আগেকার দিনের ঘটনা। ওনার হঠাৎ একদিন ইচ্ছা হলো, উনি কাজ ঘষবেন, উনি আতস কাজ ফাজ বানাবেন। ওনার চশমা ফশমা দেখে খুব মানে ইন্টারেস্টিং লেগেছিল, কারণ মানে উনি তো জানতেন না কি করে এগুলো কাজ করে। ওনার দেখে খুব সুন্দর, আশ্চর্য মনে ছিল যে কি সুন্দর আমরা এই যে চশমা ফশমা ব্যবহার করছি, এগুলো মানে কি করে কাজ করে, উনি এটা নিয়ে খুব ইন্টারেস্টেড ছিলেন। কিন্তু কেউ ওনাকে শেখাতে মানে রাজি ছিলেন না, মানে ট্রেড সিক্রেট। বলতো যে আমাদের ট্রেডের, আমাদের এটা আমাদের ব্যবসার ক্ষতি হবে, আমাদের ব্যবসার সিক্রেট এটা, তোমাকে যদি জানিয়ে দিই তুমি লোকজনদের জানিয়ে দেবে, কারণ বাড়িতে বাড়িতে সবাই চশমা আতস কাজ ফাজ তৈরি করবে। আতস কাজ তখনও আবিষ্কৃত হয়নি, যদি বাড়িতে বাড়িতে সবাই যদি চশমা বানায়, তাহলে আমার থেকে কে কিনবে, তোমাকে আমি বলবো না। ও তখন বলে যে ঠিক আছে, তোমার থেকে জানার দরকার নেই, আমি নিজেই
বার করবো, কি করে বার করে। তারপরে ও এমনি দুখানা কাচের টুকরো নিয়ে নানান অনেক দিন ধরে এমনি জাস্ট বসে 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 নানান রকম এক্সপেরিমেন্ট করতে লাগলো। একদিন এরকম করতে করতে একটা আতস কাচ বানালো, এই ম্যাগনিফাইং গ্লাস বলে। ওই ম্যাগনিফাইং গ্লাস বানানোর পর বসে বসে এরকম এই জিনিসটা বানানোর পর দেখলো যে যখন অনেক কাছে ধরা হচ্ছে, কাছে ধরা মানে বিটুইন এফ অ্যান্ড পি, কাছে যখন ধরা হচ্ছে তখনও দেখতে পেল এই জিনিস, যে ইমেজটা এই জলের মধ্যে ও বোধহয় প্রথম ক্ল্যামিডিয়া, ক্ল্যামিডিয়া নয়তো অ্যামিবা কিছু একটা ও অবজার্ভ করেছিল জলের মধ্যে প্রথম। ওইটা দেখে তখন ও ইয়ে লেখে রয়্যাল সোসাইটি। তখনকার দিনে রয়্যাল সোসাইটি হচ্ছে মানে সায়েন্সের একদম শেষ কথা সেই সময়। এখনো আছে রয়্যাল সোসাইটি, খুবই বিখ্যাত ইংল্যান্ডে। ওদেরকে লেখে, ওরা ওরা প্রথমে তো হেসে উড়িয়ে দেয় যে এখানে কে কোনোদিন বিজ্ঞান নিয়ে পড়াশোনাও করেনি, একটা অশিক্ষিত লোক সে এরকম লিখছে যে জলের মধ্যে কি সব প্রাণী কিলবিল করছে, জলের মধ্যে আবার নাকি প্রাণ। ওর কথা উড়িয়ে দেওয়া হয়। কিন্তু রবার্ট হুক সেই তার কিছুদিন পর পরই ইয়ে দেয় যে কর্কের মধ্যে ও মৃত কোষ ও আবিষ্কার করে। এবং তারপরে অ্যান্টন ভন লেভেনহুকের কথা সবাই কানে দেয় এবং ওকে এই গবেষণা শুরু হয়। এবং তারপর ওকেই বলা হয় যে প্রথম ম্যাগনিফাইং গ্লাস এবং মাইক্রো অর্গানিজম সেলের আবিষ্কারক হিসাবে ধরা হয়। এনাকে আর রবার্ট হুককে একসাথে মানে বলে নাম নেয়। ম্যাগনিফাইং গ্লাসের আরেকটাও নাম হয় সিম্পল মাইক্রোস্কোপ। দুনিয়ার প্রথম মাইক্রোস্কোপ এই লোকটা বানিয়েছিলেন। এবং এনার কোনো শিক্ষাও ছিল না ট্র্যাডিশনাল সেন্স। বুঝতে পেরেছি? এ হচ্ছে গল্প। তারপরে উনি কি হ্যাঁ, আরেকবার বলো। হয়ে হ্যালো, গেছিলেন? হ্যাঁ বুঝতে পারলাম না, আরেকবার বলো, শোন না গেল। হ্যালো, মানে দাদা বললাম যে উনি যখন আবিষ্কার করলেন এটা, তারপরে কি উনি বিজ্ঞানী হয়ে গেছিলেন? না বিজ্ঞানী হওয়ার জন্য এটা কিন্তু খুব ভালো প্রশ্ন একদিকে। কারণ বিজ্ঞানী মানে প্রথম কিন্তু কেউ পড়াশোনা করে এগুলো বানায়নি। প্রথম যে আগুন বানিয়েছিল আমাদের আদিম যুগে, যে প্রথম আগুন বানায়, যে প্রথম ইয়ে চাকা বানায়, এই আবিষ্কারগুলো কিন্তু কেউ পড়াশোনা করে করেনি। বিজ্ঞানী সবার মধ্যে থাকে, সেটাকে প্রশ্রয় যারা দেয় তারাই বিজ্ঞানী হয়। এটা অনেকে আছে যারা শিক্ষিত কিন্তু মানে বিজ্ঞানে যারা শিক্ষিত কিন্তু তারা বিজ্ঞানী হতে পারে না, কারণ ওরা কোনোদিন নিজেদের ভিতরের মানে অন্তরের যে বৈজ্ঞানিক সেটাকে কোনোদিন প্রশ্রয় দেয় না। কিউরিওসিটি লাগে, মানে কি বলে কিউরিওসিটিকে, কি বলে মানে বাংলায় কি বলে কিউরিওসিটিকে, মনে আসছে না। আগ্রহ, হ্যাঁ, আগ্রহ, অনুসন্ধিৎসা এগুলো লাগে। এগুলো যাদের আছে তারা সবাই বিজ্ঞানী। সেটা তুমি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করো বা না করো, গবেষণার জন্য মেন্টালিটি লাগে। ওনার সেটা ছিল, তাই উনি বিজ্ঞানী ছিলেন। বোঝা গেল? হ্যাঁ দাদা। আজকে তাহলে এতটুকু থাকুক। ঠিক আছে দাদা।